তোমরা যদি কিছু মনে না করো তাহলে নূরা আমার সাথে যাক। ঠোঁট টিপে মুচকে হাসল দিবা। রিমির দিকে তাকিয়ে ভ্রুজোড়া নাচালো। রিমিও রাজের অগোচরে হাসল। দুজনের হাসি রাজের চোখ এড়ালো না। অপ্রস্তুত হয়ে গেল সে। এর আগে কখনো এমন অপ্রীতিকর পরিস্থিতির শিকার হয়নি। হুট করে এভাবে কথাটা বলে অস্বস্তিতে পড়েছে সে। নোরা চোখ ছোট ছোট করে তাকিয়ে বারণ করে বলে ফেলল, আমাদের গাড়ি আছে, আমরা একসাথেই যাব। দুজনের মাঝে যে কোনো কারণে ঝগড়া হয়েছে এবং নোরা রাজের উপর ভীষণভাবে ক্ষেপে আছে তা বুঝতে বাকি নেই দিবা ও রিমির। নোরাকে বারণ করতে দেখে দিবা বলল, তোকে আমাদের সাথে নিব বলেছি আমরা। রিমি কিছুটা রসিকতার ছলে বলে উঠল, বৃষ্টিময় দিন, আকাশ মেঘে ঢাকা, সাথে টকঝাল মিষ্টি অভিমান, একদম জমে ক্ষীর জান। তুই বরং স্যারের সঙ্গেই যা। কথাটা বলেই দিবা রিমি গাড়িতে উঠে বসলো। নোরা বসার আগেই তড়িঘড়ি করে গাড়ির দরজা লাগিয়ে ফেললো। হতভম্ব হয়ে গেল নোরা। রাগে গাড়িতে আলতোভাবে একটা লাথি দিয়ে ঝাঁঝালো গলায় বলল, কুত্তি দুইটা, ভালো করলি না কাজটা। গাড়ির ভিতর থেকেই দুইজন দাঁত কেলিয়ে হাসলো। রিমি কাঁচ নামিয়ে মাথাটা একটু বের করে বলল, বেস্ট অফ লাক বেবি। চলে গেল দুজন। রাগে ফুঁসছে নোরা। দাঁত কিরমির করে ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। রাজ পিছন থেকে ধীর গলায় বলল, সামনের কালো গাড়িটা আমার, এবার চলো। কটমট চোখে একবার রাজের দিকে তাকালো নোরা। তারপর গটগট পায়ের কদম ফেলে গাড়িতে গিয়ে উঠে বসলো। ফুস করে একখানা নিঃশ্বাস ফেলল রাজ। এক হাতে মাথা চুলকে মিনমিন গলায় বলল, এই মেয়ে রাগলে কিউট লাগে, কাঁদলেও কিউট লাগে, কিন্তু এবার রাগ ভাঙানোর কি করে? আজ সকাল থেকেই আকাশটা মেঘলা। থেমে থেমে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে ক্লাস চলাকালীন সময় মুষলধারের বৃষ্টিতে মুখরিত ছিল শহর। তারপর কলেজ ছুটির সময় ইলশে গুঁড়ি বৃষ্টি। দীর্ঘ সময় বৃষ্টিপাত হবার পর এখন আকাশটা স্বচ্ছ নীল। থোকায় থোকায় সাদা কালো মেঘেদের ভেলা ভাসছে। সাথে কনকনে শীতল বাতাস। গাড়ির জানালার কাচ নামিয়ে বাহিরে তাকিয়ে আছে নোরা। আজ সে একটাও কথা বলবে না। ওই আকাশটার সমান অভিমান জমেছে মনে, যা সহজে ভাঙবার নয়। গাড়ি চালানোর মাঝেও ফাঁকে ফাঁকে নোরার দিকে মলিন চোখে তাকাচ্ছে রাজ। অসহায় লাগছে তার নিজেকে। হুট করেই মনে হচ্ছে পিএইচডি করার আগে তাকে মেয়েদের রাগ কিভাবে ভাঙাতে হয় তার উপর একবার স্টাডি করা উচিত। সেই কখন থেকে ভাবছে, কিন্তু আসলে কি বলবে সেটা মাথায় আসছে না। আফসোস হচ্ছে তার। এত বছর দিবার পিছনে পড়ে না থেকে 4-5টা প্রেম করলেও পারত। তাহলে অন্তত মেয়েদের মন বোঝার মতো বিশাল বড় অভিজ্ঞতা অর্জন করতে পারত। ভেবেই লম্বা একটা নিঃশ্বাস নিয়ে নিজেকে প্রস্তুত করে নিল রাজ। গাড়িটা স্টিয়ারিংটা বামে ঘুরিয়ে বলল, নতুন একটা প্রজেক্ট পেয়েছি নোরা। হতবাক নোরা অবাক চোখে রাজের দিকে তাকালো। ভারী আশ্চর্য হয়ে বলে উঠল, মানে আমার রাগ না ভাঙিয়ে আপনি বিজনেস নিয়ে ডিসকাস করবেন? হতভম্ব হয়ে গেল রাজ। ভ্যাবাচাকা খেয়ে হুট করেই গাড়ি ব্রেক কষল। নোরার দিকে অসহায় চোখে তাকিয়ে মলিন কণ্ঠে শুধালো, আসলে কিভাবে কথা শুরু করব বুঝতে পারছি না। কিছুটা বিরক্ত হলো নোরা। হতাশার নিঃশ্বাস ফেলে সিটে হেলান দিল। অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, বাহ, সবই শিখলো কিন্তু প্রেমটা ভালোভাবে শিখলো না, এটাও আমাকে শেখাতে হবে। এক হাতে গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরল রাজ। উপর হাতে নোরার সিট ধরে একটু এগিয়ে নোরার দিকে ঝুঁকে আসলো। নোরার চোখে চোখ রেখে মৃদু গলায় বলল, সবই তো নিজ থেকে শিখলাম, এবার প্রেমটা না হয় তুমিই শেখাও। রাজের শান্ত কণ্ঠস্বর শুনে থমকালো নোরা। অস্থির হয়ে উঠল মন। অপ্রস্তুত হয়ে রাজের থেকে চোখ সরিয়ে ফেলল। তবে নিজেকে শান্ত রেখে স্বাভাবিকভাবে উত্তর দিল, আগে ভাবুন আমি কি কি কারণে রাগ করেছি। রাজ ঠোঁট কামড়ে কয়েক সেকেন্ড ভাবলো, তারপর বলল, রাউজান গিয়ে কল দেইনি তাই, আর আর কলেজে ওই কথাটা বলেছি তাই। আর কিচ্ছু বলল না নোরা। অভিমানে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। মৃদু শব্দ তুলে হেসে ফেলল রাজ। পিছিয়ে এসে নিজের সিটে হেলান দিয়ে বসে বলতে লাগলো, আসলে আব্বুর অনেক বড় একটা প্রজেক্ট এসেছে, সেটাকে সামলাতে একটু বেশিই ব্যস্ত হয়ে পড়েছিলাম। তাছাড়া যখন ফ্রি হতাম তখন অনেক রাত,
ভেবেছিলাম হয়তো তুমি ঘুমিয়ে গেছো, তাই কল দেইনি। তাই বলে ছোট একটা মেসেজও দিতে পারেননি? জানেন, আপনার প্রতি খুব রাগ হয়েছিল আমার। নোরার কোমল আয়ুন কণ্ঠের অভিযোগ শুনে ব্যথিত হলো রাজ। ছোট একটা দীর্ঘ শ্বাস ফেলে শুধালো। এমন আর হবে না, সরি। অভিমান ভাঙল না নোরার, মুখ ঘুরিয়ে অন্য দিকেই তাকিয়ে রইল। চোখের কার্নিশে অভিমানজনিত পানি জমে এলো তার। ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসল রাজ। নোরার দিকে ফিরে শান্ত গলায় বলে উঠল, যদি বলি ভালোবাসি তাহলে কি রাগ ভাঙবে না? কয়েক সেকেন্ডের জন্য হৃদযন্ত্রটা থেমে গেল নোরার। নিঃশ্বাস ভারী হয়ে আসলো। বিস্মিত চোখে রাজের দিকে চট জলদি ফিরে তাকালো। তার এমন বিস্ময়াদি চেহারা দেখে আবারও হাসল রাজ। এগিয়ে এসে নোরার একপাশে রেখে ঝুঁকে বসল রাজ। নোরার কপালে পড়ে থাকা ছোট্ট ছোট্ট বেবি হেয়ারগুলো কানের পিছনে গুজে দিয়ে বলল, টাসমি নোরা, আমি নিজেও খুব মিস করছি তোমাকে অদ্ভুতভাবে। তোমার অভাব অনুভব করছি হৃদয়ে। ইচ্ছে করছিল কাজ ফেলে ছুটে আসি তোমার কাছে, তোমার এই টানা টানা চোখ আবারও চোখ রাখতে। আগে কখনোই অনুভূতির শিকার হইনি আমি। তোমার কথা মাথায় আসতে নতুন নতুন অনুভূতি সৃষ্টি হয় মনে, আর এই অনুভূতিগুলোই আমাকে মানসিক শান্তি দেয়। নিশ্চুপ নোরা। মুহূর্তেই মনে একরাশ ভালো লাগা কাজ করলো। রাজ এতটা কাছে থাকায় লজ্জাভূতি হলো সে। গাল লাল হয়ে এলো। লজ্জায় দৃষ্টি নত করে ফেলল। নোরার লজ্জামাখা মুখ দেখে মুগ্ধ হলো রাজ। নোরার দিকে এগিয়ে আরেকটু নিবিড় হলো। ভরকে গেল নোরা। অস্থির হয়ে চোখ খিচে বন্ধ করে ফেলল। থামল না রাজ। নোরার কোমল গোলাপি ঠোঁট জোড়ার দিকে এগুতে লাগলো। নিঃশ্বাস ভারী হয়ে এলো দুজনের। নোরার একদম কাছাকাছি যেতেই থেমে গেল রাজ। কিছু একটা মনে পড়তেই চট জলদি দূরে সরে এলো। নিজের এমন কাণ্ডে নিজেই প্রকাণ্ড রকমের বিস্মিত হলো। নিচের ঠোঁট কামড়ে গাড়ি স্টার্ট দিল নীরবে। রাজের অগোচরে মুচকি হাসল নোরা। প্রথমের মতো আবারও বাহিরে চোখ রেখে আকাশের দিকে তাকিয়ে রইল। পুরো রাস্তা একবারও নোরার দিকে অস্বস্তির কারণে তাকায়নি রাজ। নিজের বেহায়াপনায় নিজেরই লজ্জা লাগছিল। ইস, বিয়ের আগেই এটা কি করতে যাচ্ছিল সে? ভাবতেই অশ্রাব্য ভাষায় নিজেকে গালি দিতে চাইল তার মন। ডিরেক্টর মিস্টার আজিজের কল আবরারের মোবাইলে বহু দিন পর আসলো। আগ্রাবাদ আসার পর থেকেই মিস্টার আজিজের সঙ্গে যোগাযোগ খুব কমই হয়েছে আবরারের। এর আগেও অবশ্য কয়েকবার কল দিয়েছিল আজিজ, কিন্তু আবরার তার ন্যাকামির উপর একটু বেশি বিরক্ত ছিল, তাই কল রিসিভ করেনি। অভ্রকে দিয়ে কথা বলিয়ে রেখেছে, কিন্তু আজ ঘটল অন্য কিছু। আজিজ কল দেওয়ার আগে ছোট একটা মেসেজ দিল। মেসেজটা দেখে আবরারের আগ্রহ হলো কল রিসিভ করার, এবং হলোও তাই। কয়েকবার রিং হতেই আবরার কল রিসিভ করলো। মোবাইলের অপর পাশ ডিরেক্ট আজিজ একগাল হাসলো। খুবই উল্লাসকর কণ্ঠে বলে উঠল, হ্যাঁ ইয়াং বয়, কি অবস্থা তোমার? সব সময়ের মতো আবরারের তেরা প্রত্যুত্তর। এই যাবৎকাল ভালোই ছিল, এখন ততক্ষণ পর্যন্ত ভালো যাবে যতক্ষণ না আপনি কল দেওয়ার কারণ জানাচ্ছেন। মিস্টার আজিজ কিছুটা নড়ে চড়ে বসলো। হালকা কেশে গলা পরিষ্কার করে বলল, নতুন একটা রিলিক্স লিখেছি, আমি চাচ্ছি এটা আজকালের মধ্যে রেকর্ড করে ফেলতে। আজকাল শব্দটা শুনেই বিদ্রুপপূর্ণ হাসি দিল আবরার। কুটস্থ করে বলে উঠল, আজকালের মধ্যে রেকর্ড? সহজেই বলে ফেললেন, আপনি একবার করে দেখান তো। আমি জানি এটা অনেক টাফ, কিন্তু রিলিক্সটা এতটাই সুন্দর যে বের হলে মিডিয়ায় ভালোই মার্কেট পাবে। আমি জানি তুমি ঢাকায় নেই, তবুও আমি চাচ্ছি তোমাকে দিয়ে করাতে। তুমি দ্রুত সম্ভব আগামীকাল ঢাকা ব্যাক করো। আবরার উঠে দাঁড়ালো। আজিজের কথা শুনতে শুনতে বারান্দায় পা বাড়ালো। বৃষ্টির শেষে শুধু শীতল হাওয়া। বৃষ্টির পানিতে বারান্দা সহ বারান্দার সকল গাছ ভিজে আছে। আবরার সাবধানে পা বাড়িয়ে রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়ালো। আজিজের কথা শুনে পকেটে এক হাত রেখে বলল, আগামীকাল কিছুতেই সম্ভব না। দেখো আবরার, গানটা বর্ষাকাল নিয়ে লিখেছি। বর্ষাকাল শেষ হয়ে আর মাত্র কয়েকদিন। আমি চাই বর্ষাকালের মাঝে গানটা রেকর্ড করতে। ব্যাপারটা নিয়ে আমি একটু বেশি এক্সাইটেড। প্লিজ না করবে না, আগামীকাল ঢাকা আসো, বাকি কথা না হয় সামনাসামনি হবে। আবরার ভাবলো কিছুক্ষণ, তারপর বলল, ঠিক আছে, দেখা যাক। আগে লিরিক্সটা মেইল করুন, ভালো লাগলে ভেবে দেখব। সন্তুষ্ট হলো আজিজ। এক গাল হেসে বলল, আমি জানতাম ইয়াং বয় তুমি রাজি হবেই, রিলিক্সটা পছন্দ হবেই তোমার। আজিজ হান্নানের কাজ বলে কথা।
লোকটার হাসির শব্দটা আবরারের কাছে কর্কশ লাগলো। কান থেকে মোবাইল নামিয়ে কল কেটে দিল। কয়েক সেকেন্ড পরেই ইমেইল আসলো। সেটাতে ক্লিক করে রুমে যাবার জন্য পা বাড়াতেই থেমে গেল আবরার। বাড়ির বাহিরের সামনের দিকে তাকালো। কালো রঙের একটা গাড়ি থেকে নুরাকে ইউনিফর্ম পরে বেরোতে দেখল সে। প্রথমে পাত্তা দিল না, ভেবেছে কলেজ থেকেই ফিরেছে। কিন্তু নুরা বের হবার পরে গাড়ির ভিতরের মানুষটা দেখতেই হতবাক হয়ে গেল আবরার। অবাক চোখে তাকিয়ে রইল দুজনের দিকে। নিজের চোখে বিশ্বাস করতে কষ্ট হলো। রাজের সঙ্গে বাড়ি ফিরেছে নুরা। তবে কি রাজ দিবার পর নুরাকে টার্গেট করেছে? ভাবতেই চোয়াল শক্ত হয়ে এলো তার। তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল কেবল। নুরা বাড়ির ভিতরে চলে আসতেই রাজ চলে গেল। অতিরিক্ত রাগের কারণে আবরারের শরীর কাঁপছে। দ্রুত রুমে আসলো নিচে যাবার জন্য। রুমে গিয়ে দেখলো দিবা নর্মাল ড্রেস আপে তার রুমে এসেছে। আবারও অবাক হলো রাজ। তার মানে নুরার আগেই দিবা কলেজ থেকে ফিরেছে। কলেজ শেষে তিনজন একসাথে ফেরেনি। নুরা আর রাজের ব্যাপারে তাহলে দিবা ও রিমি জানে। ভাবতেই দিবার প্রতি রাগ হলো আবরারের। তবে সবটা না জেনে হুট করে রাগ দেখানো অযৌক্তিক, তাই রাগ দেখালো না। বহু কষ্টে নিজেকে স্বাভাবিক রাখলো। দিবা আবরারের কাছে এসে মিষ্টি একটা হাসি দিল। আবরারের হাতের মোবাইলের দিকে নজর যেতেই বলে উঠল। কি করছিলেন মোবাইলে দেখি? বারণ করল না আবরার। চুপচাপ মোবাইলটা দিবার হাতে তুলে দিয়ে আলমারি খুলল ফাইল বের করার জন্য। আপাতত মনটাকে একটু ব্যস্ত রাখতে চাইছে সে, না হলে কখন কি করে বসে তার গ্যারান্টি সে নিজেও দিতে পারবে না। দিবার সম্পূর্ণ লিরিক্সটা পড়ে খুশিতে লাফিয়ে উঠল। অতিরিক্ত এক্সাইটেড হয়ে বলে উঠল, এই লিরিক্সটা অনেক সুন্দর, এটা আপনি গাইবেন? আবরার দিবার দিকে না তাকিয়েই ছোট্ট করে উত্তর দিল। না। অবাক হলো দিবা। মোবাইলটা বিছানায় রেখে আবরারের দিকে এগিয়ে এসে বাহু ধরে আবরারকে নিচের দিকে ঘোরালো। অবাক কণ্ঠে বলল, না করছেন কেন? এত সুন্দর একটা লিরিক্স, তাছাড়া আপনি খুব ভালো গাইতে পারেন। তাহলে? আবরার ফাইলটা বন্ধ করে বলল, আগামীকাল ঢাকা ব্যাক করতে বলেছে তারা, কিন্তু এটা সম্ভব না, তাই বারণ করে দিব। আশ্চর্য তো আপনি! বাংলাদেশে কি গাড়ির অভাব পড়েছে নাকি? হ্যাঁ, আপনার নিজেরও তো কয়েকটা গাড়ি আছে। গাড়িগুলো কি অকালে মরেছে? আগামীকাল গেলে কি এমন ক্ষতি হবে? কিছুই হবে না, আপাতত কোনো গান রেকর্ড করতে আমার ভালো লাগছে না। ফাইলটা সরিয়ে আবরার দুই হাত ধরল দিবা। অনুনয় করে বলে উঠল, প্লিজ প্লিজ, এই গানটা আমার অনেক পছন্দ হয়েছে, না করবেন না প্লিজ। আমার জন্য হলেও রাজি হয়ে যান, সত্যি। শেষের কথাটা দিবা অনুরোধ করে বলল। দিবার চোখের দিকে তাকাতেই থমকালো আবরার। স্মিত হাসলো কেবল। দিবার সঙ্গে একটু নিবিড় হলো। কোমর জড়িয়ে ধরে বলল, ঠিক আছে বউজান, এই গানটা আপনার জন্যই গাইব। খুশি হলো দিবা। আবারও বলল। কি বলছেন তো? আবরার মাথা উপর নিচে নামিয়ে বলল, সত্যি, কিন্তু তার বদলে আমি তোমার থেকে কি পাবো? আবরারের কাঁধে দুই হাত রেখে জানতে চাইল কি লাগবে তার। বাঁকা হাসি দিল আবরার। দিবার ঠোঁটের দিকে তাকিয়ে ইশারা করলো। তার ইঙ্গিত বুঝতে পেরে চোখ বড় বড় করে তাকালো দিবা। আবরারের গালে আলতো ভাবে থাপ্পড় দিয়ে বলে উঠল, অসভ্য লোক। উচ্চস্বরে হেসে উঠল আবরার। দিবার কোমর টেনে নিজের একদম কাছে নিয়ে আসলো। লজ্জায় চোখ বন্ধ করে ফেলল দিবা। শান্তি নিবাস অতিক্রম করে কিছুটা দূরে যেতেই রাজের মোবাইল বেজে উঠল। এই অবেলায় কল আসায় কিছুটা বিরক্ত হয়েছে সে। তবুও কে কল দিয়েছে দেখার জন্য মোবাইল হাতে নিল। রাজীবের কল দেখে বিলম্ব করল না। কল রিসিভ করে কানে দিয়ে বলল, হ্যাঁ ভাই বলো। মোবাইলের অপর পাশ থেকে রাইমার কণ্ঠস্বর ভেসে আসলো, কোথায় আছেন আপনি? একটু তাড়াতাড়ি বাড়ি আসেন ভাইয়া। রাইমার কথা শুনে একটু বেশি অবাক হলো রাজ। ভ্রু জোড়া কুঁচকে অস্থির কণ্ঠে কারণ জানতে চাইল। কেন ভাবি, কি হয়েছে? সব কিছু ঠিক আছে তো? রাইমা শান্ত গলায় ধীর কণ্ঠে শুধালো, তেমন কিছু না, আসলে বাবার চেস্ট পেইন হয়েছে, এখন শুয়ে আছে। বাবা আপনাকে দেখতে চাইছে। রাজীব ডক্টরকে এগিয়ে দিতে বাইরে গেছে। আমার কাছে আপনার নাম্বার নেই, তাই রাজীবের মোবাইল থেকেই কল দিলাম। যেখানেই থাকেন ভাইয়া একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। আমি কাছাকাছি আছি, বেশিক্ষণ লাগবে না। আব্বুকে বলুন আমি আসছি।
বলেই কল কেটে দিল রাজ। দ্রুত গাড়ি চালিয়ে বাকি পথটুকু অতিক্রম করে বাড়ি আসলো। গাড়ি পার্ক না করেই তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে দৌড়ে বাড়ির ভিতরে ঢুকলো। দরজার কাছে এসে বিছানায় অসুস্থ বাবাকে শুয়ে থাকতে দেখে বুকটা ধক করে উঠল তার। মলিন হয়ে এলো চোখ মুখ। তাকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে তার বাবা আফজাল তাকে হাতের ইশারায় কাছে ডাকলো। ধীর পায়ের কদম ফেলে কাছে আসলো রাজ। রাইমা একটা চেয়ার এগিয়ে দিলে সেখানে বসলো সে। বাবার এক হাত ধরে নিচু কণ্ঠে জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে আব্বু? মলিন হাসলো আফজাল। রাজের শৈশবকাল মনে করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলেন, জানো রাজ, তুমি যখন নতুন কথা শিখেছিলে তখন আমরা আম কাঁঠালের দিনে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। কাল বৈশাখের জ্বরে আম কুড়াতে গিয়ে মাথায় দুটো আম পড়েছিল। বাড়িতে আসার পর তুমি আমার হাত ধরে আজকের মতো জিজ্ঞেস করেছিলে কেমন লাগছে আব্বু। আজ কথাটা অনেক স্পষ্টভাবে বলছো, কিন্তু সেদিন তোতলে পড়েছিলে। বহুদিন পর সেদিনের কথা মনে পড়ে গেল। বাবার সঙ্গে তাল মিলিয়ে হাসল রাজ। আফজাল শব্দ করে লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর রাজের হাতটা শক্ত করে ধরে পড়ল, তোমরা দুজনেই আমার হীরা মানিক, চোখের মণি। অনেক কষ্টের পর বড় করেছি, এবার তোমাদের সুখটা দেখে মরতে পারলেই বাঁচে। আশ্চর্য আব্বু, এভাবে বলছো কেন? কিছুটা বিস্মিত হয়ে প্রশ্ন করল রাজ। আফজাল কিছুক্ষণ নীরব থেকে বলল, রাজীবের জন্য চিন্তা নেই, কারণ তার জন্য আমি যোগ্য মেয়েই এনেছি। এবার তোমার বিয়ে দিতে পারলে চিন্তামুক্ত হতাম আমি। ইদানিং শরীরটা ভালো যাচ্ছে না, আমি চাই খুব শীঘ্রই তোমার বিয়ে দিতে। যদি তোমার কোনো পছন্দ থাকে তাহলে নির্দ্বিধায় আমাকে বলতে পারো, আমি মেনে নেব। যদি না থাকে তাহলে বলো, আমরা মেয়ে দেখব। স্তব্ধ হয়ে গেল রাজ। বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে সে। এই মুহূর্তে এমন একটা প্রশ্নের সম্মুখীন হতে হবে সেটা তার কল্পনার বাহিরে ছিল। কান দুটো তার বেঁচে উঠল। আফজালের প্রশ্নের জবাবটা তার কাছে নেই, তাই বেশি না ভেবে সরাসরি বলে ফেলল, এই ব্যাপারের পরেও আলাপ করা যাবে। যদি কেউ থাকে তাহলে তোমাকে জানাবো। আর ডক্টর কি মেডিসিন দিয়েছে? রাইমা উত্তর দিল। রাজ প্রেসক্রিপশন রাজীব নিয়ে গেছে, মেডিসিন নিয়ে আসবে। বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, ভাই আসলেই প্রেসক্রিপশনটা আমাকে কষ্ট করে দেখাবেন একটু? রাইমা বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে সম্মতি দিল। রাজ আফজালের উদ্দেশ্যে বলল, একটু বিশ্রাম নাও আব্বু, এইসব অহেতুক ব্যাপারে তোমাকে টেনশন করতে হবে না, ঘুমাও একটু। এইটুকু বলেই রুম থেকে জড়িয়ে গেল রাজ। দীর্ঘশ্বাস ফেলল রাজের মা। চিন্তিত চেহারায় উদ্গ্রীব হয়ে বলে উঠল, ছেলেটার যে কি হয়েছে, এমনিতেও কথা কম বলে, তার উপর ইদানিং একটু বেশিই চুপচাপ থাকছে। আফজাল কথা বাড়ালো না, চুপচাপ চোখ বন্ধ করে ঘুমানোর জন্য। রাইমা তার গায়ে কাঁথা টেনে দিয়ে এসির পাওয়ার কমিয়ে দিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। পুরোটা দিন আকাশটা কালো মেঘে ঢাকা থাকার কারণে সূর্যের দেখা মেলেনি। তবুও সূর্য তার সময় মোতাবেক সন্ধ্যায় পশ্চিম আকাশে ডুব দিয়েছে। ধরণী করেছে অন্ধকারাচ্ছন্ন। ভারী বর্ষণের মাত্রা কমে এসে ঝিরিঝিরি বৃষ্টিতে চারিপাশ মুখরিত। পড়ার টেবিলে বসে খাতায় কলম চালাচ্ছে নোরা, কিন্তু মনোযোগ ধরে রাখতে পারেনি। মোবাইলের কর্কশ ধ্বনি বেজে উঠল। নোরা বিরক্ত না হয়ে মোবাইলটা হাতে দিল। রাজের কল দেখে অবাক হলো ভীষণ। হঠাৎ কল দিল কেন লোকটা? 7-5 না ভেবে রিসিভ করে কানে দিতেই রাজের মোলায়েম কণ্ঠস্বর ভেসে আসলো। হ্যালো নোরা। লম্বা একটা নিঃশ্বাস নিল নোরা, নিজেকে স্বাভাবিক করে জবাব দিল, জি। ব্যস্ত? কল দিয়ে কি বিরক্ত করলাম নাকি? না, বিরক্ত হইনি। আসলে একটা জরুরি কথা ছিল তোমার সাথে। এতটুকু বলে থামল রাজ। প্রশ্নটা ঠিক কিভাবে করবে সেটা বুঝতে পারছে না। এতক্ষণ বসে বসে মস্তিষ্কে সব প্রশ্ন সাজিয়ে নিলেও নোরার কণ্ঠস্বর শুনে সব আবারও গলিয়ে গেছে। অস্বস্তিদায়ক অনুভূতির জন্য নিজেই নিজের উপর বিরক্ত হলো রাজ। তবুও নিজেকে সংযত রেখে বলেই ফেলল, ভালোবাসো আমায়? রাজের থেকে হুট করে এমন অদ্ভুত প্রশ্ন শুনে ভ্যাবাচেকা খেল নোরা। কান থেকে মোবাইল নামিয়ে মোবাইলের স্ক্রিনে একবার তাকালো, তারপর আবারও কানে দিয়ে বিস্মিত কণ্ঠে পাল্টা প্রশ্ন করে উঠল,
হুট করে এমন প্রশ্ন? উত্তর দাও প্লিজ, আই অ্যাম সিরিয়াস। অস্থির হয়ে বলল রাজ। নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে আসছে তার, বুকটা ধুকপুক করছে। হতবাক হয়ে বলল নুরা। কোনো রকমে উত্তর দিল। হ্যাঁ, ভালোবাসি। কিন্তু হঠাৎ এই কথা কেন? বিয়ে করবে আমায়? অবাক হয়ে গেল নুরা। হৃদযন্ত্রটা ঢিপ ঢিপ করতে লাগলো। চোখের পলক পড়া সবচেয়ে বেশি। চোখের পলক পড়া মুহূর্তেই বন্ধ হয়ে গেছে যেন। পরপর কয়েকবারই বিস্মিত হয়েছে সে, কিন্তু এখন সবচেয়ে বেশি, তাই প্রতিক্রিয়াহীন হয়ে পড়েছে একদম। নুরাকে বেশ কিছুক্ষণ যাবৎ চুপ থাকতে দেখে অস্থির হয়ে উঠল রাজের মন। কলিজা কাঁপতে লাগলো। তাহলে কি রাজি না, নাকি নীরবতার সম্মতির লক্ষণ? কোনটা ধরে নিবে সে? অতিরিক্ত অস্থিরতার কারণে হার্টবিট ফাস্ট হয়ে গেল তার। ঘেমে এলো কিছুটা, কপালে জমল বিন্দু বিন্দু ঘামের কণা। বাম হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁটের উপরে থাকা ঘামগুলো মুছে দিল। অস্থির মনে আবারও উত্তর চাইল। নুরা, শুনতে পাচ্ছ? বিয়ে করবে আমায়? নুরা এখনো নিশ্চুপ, নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। অতিরিক্ত বিস্মিত হবার কারণে এখনো বাক হারা হয় সে। এতদিন যাকে পাগলের মতো ভালোবেসেছ, আজ সে ব্যক্তিটার কাছে বিয়ের কথা শুনছে। অবাক নুরা, চোখে পানি চলে আসলো। ঠোঁট কামড়ে পানি আটকানোর চেষ্টা করতে লাগলো। অস্থিরতা ধরে রাখতে না পেরে উঠে দাঁড়ালো রাজ। উত্তেজনার কারণে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বিছানা থেকে একটু এগিয়ে স্টাডি টেবিল থেকে পানির বোতল হাতে নিয়ে ঢকঢক করে অর্ধেক বোতল পানি শেষ করে নিল। টেবিলের সামনে থাকা চেয়ার টেনে বসে আবারও বলে উঠল। চুপ থাকো না প্লিজ, জাস্ট টেল মি দ্যাট ইউ ওয়ান্ট টু ম্যারি মি নুরা। চোখ বন্ধ করে ফেলল নুরা। কিছুটা লাজুক কণ্ঠে মিনমিন গলায় আলতোভাবে শুধালো। ইয়েস, আই ওয়ান্ট। এতক্ষণে স্বস্তি পেল রাজ। সকল প্রকার উত্তেজনা নিমেষেই গায়েব হয়ে গেল। ঠোঁটে ফুটে এলো প্রাপ্তির হাসি। কিছুক্ষণ নীরব থেকে আমোদিত মনে বলল, ওকে, গুড নাইট। নোরা প্রত্যুত্তর করার আগেই কল কেটে দিল রাজ। খুশিতে বিছানায় গিয়ে দুই হাত দুই দিকে ছড়িয়ে নাপাস করে শুয়ে পড়ল। ঠোঁটে তার এখনো আমোদিত হাসি। সিলিংয়ের দিকে একদৃষ্টিতে তাকালো। নোরার মিষ্টি চেহারা মনে আসতেই আরও পুলকিত হলো তার মন। সকালের নাস্তা রাইমা ও তার শাশুড়ি মিলে তৈরি করে নিল। টেবিলে খাবার সার্ভ করেই রাইমা এক এক করে সবাইকে ডেকে আনলো। রাজীব ও রাজীবের বাবা আফজাল টেবিলে উপস্থিত হলো যথাসময়, কিন্তু আসলো না রাজ। তার অনুপস্থিতি দেখে আফজাল জিজ্ঞেস করলো, রাজ কোথায়? ডাকনি তাকে? রাইমা প্লেটে পরোটা দিতে দিতে বলল, জি বাবা, ডাকছি, বললো আসছে। রাস্তায় মনোযোগ দিল সবাই। সবার খানা দানা প্রায় অর্ধেক হয়ে যেতেই সেখানে উপস্থিত হলো রাজ। চেয়ার টেনে বসলো না, বরং একপাশে দাঁড়িয়ে বাবার উদ্দেশ্যে বলে উঠল, বাবা, তোমার সাথে জরুরি কথা আছে। আফজাল খেতে খেতে জবাব দিল, ঠিক আছে, আগে নাস্তা করো, তারপর কথা বলবো। না, আমি এক্ষুনি বলতে চাই। একরোখা রাজের দৃঢ় কণ্ঠস্বর। বাধ্য হয়ে আফজাল জানতে চাইল। কয়েক সেকেন্ড সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করলো। বুকে সাহস জমিয়ে জড়তা একপাশে রেখে বলেই ফেললাম, কাল জানতে চেয়েছিলে না আমি কাউকে পছন্দ করি কিনা? আফজাল মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, মেয়েও তার খানদানি ভালো হলে আমরা তার সাথেই তোমায় বিয়ে ব্যবস্থা করব। এবার বলো, কাকে পছন্দ করো তুমি? আব্বু, আমি নুরাকে বিয়ে করতে চাই। রাজের শান্তস্বর শুনে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। চমকে উঠল রাইমা। হাত থেকে তরকারির চামচ পড়ে গেল তৎক্ষণাৎ। বিস্মিত চোখে মুখে তাকিয়ে রইল রাজের দিকে। রাজীব অবাক কণ্ঠে জানতে চাইল, কোন নুরার কথা বলছিস তুই? জড়তাহীন গলায় উত্তর দিল রাজ, ভাবির ছোট বোন নুরা। আফজাল ব্যক্তি বিজ্ঞদের মতো ভ্রু বাঁকা করে বলে উঠল, এটা কি শুধুই এক পাখিক, নাকি নুরারও সম্মতি আছে? রাজ দৃঢ়তার সঙ্গে বলল, রাজীব অবশ্যই তার সম্মতি আছে এখানে। তোমার কি মনে হয় আমি জোর করে তাকে বিয়ে করব? রাজীব ফের প্রশ্ন করল। নুরা তো তোর স্টুডেন্ট, কবে থেকে সম্পর্ক তোদের?
রাজীবের দিকে শান্ত চোখে তাকালো রাজ। তার প্রশ্ন সম্পূর্ণ উপেক্ষা করে আফজালকে বলল, আব্বু তুমি জানতে চেয়েছিলে না, তাই জানিয়েছি। বিয়ে করলে আমি নোরাকেই করব, বাকিটা তোমার ইচ্ছে। কথাটা বলেই সোজা বাসা থেকে বেরিয়ে গেল রাজ। এত কিছু বলার পরেও সবার সামনে খাওয়া সম্ভব না, তার থেকে ভালো বাহিরেই নাস্তা করে নেওয়া। টেবিলে উপস্থিত সবাই একে অপরের দিকে অবাক চোখে তাকালো। আফজাল নিশ্চুপ নীরবে নাস্তা খেতে লাগলো। মনে মনে সব পরিকল্পনা সাজাতে লাগলো সে। শ্রাবণের 18তম দিন ভোর হতেই আবরার অভ্রকে সঙ্গে নিয়ে রওনা দিল ঢাকার উদ্দেশ্যে। অদ্ভুতভাবেই আজকের আকাশটা স্বচ্ছ। গতকাল সারা দিন ভারী বর্ষণে আগ্রাবাদ মুখরিত ছিল, কিন্তু আজ আকাশে কালো মেঘেদের আনাগোনা নেই। তাই তো নিশিতা রাজি হয়েছে, না হলে কখনোই ঢাকা যাবার জন্য অনুমতি দিত না। কোলাহলময় আগ্রাবাদ মহিলা কলেজ, তবে নিস্তব্ধ ক্লাসরুম। কারণটা অবশ্য একটাই, সেটা হলো রাজ। তার ক্লাসের স্টুডেন্টস কোনো প্রকার তো শব্দও করে না। ভুলেও যদি কেউ কোনো প্রকার শব্দ করে ফেলে তাহলেও বোধহয় রাজের কাছে রেহাই নেই। তাই খুবই মনোযোগ সহকারে ক্লাস করছে সবাই। ক্লাস করানোর ফাঁকে ফাঁকে আর চোখে নোরার দিকে তাকাচ্ছে রাজ। সে চাইছে নোরা তার দিকে তাকাক, চোখাচোখি হোক দুজনের। অন্যান্য দিনের মতোই লাজুক হাসুক, কিন্তু অদ্ভুতভাবেই নোরা আজ ভুলেও চোখ তুলে রাজের দিকে তাকাচ্ছে না। কিন্তু কেন, কারণটা ঠিক বুঝে আসছে না রাজের। গতকাল রাতের চললে কি নোরা লজ্জা পাচ্ছে? কথাটা মাথায় আসলেই কপাল কুঁচকায় রাজ। বিয়ের কথা বলাই লজ্জা পাবার কি আছে? ভালো যখন বাসে তখন একদিন না একদিন বিয়ে করবেই, তাই না? তাহলে এখানে লজ্জা পাবার তো কোনো প্রশ্নই আসে না। এইসব প্রশ্ন আজ খুবই চিন্তা ভাবনা নিয়েই ক্লাসটা সম্পূর্ণ করলো রাজ। ক্লাসরুম থেকে বেরিয়ে যাবার আগে শেষবারের মতো নোরার দিকে তাকালো এবং ভাগ্যক্রমে এখনই চোখাচোখি হলো দুজনের। রাজবোধ হয় এই সময়টার জন্যেই এতক্ষণ অপেক্ষা করছিল। চোখাচোখি হতেই মৃদু একটা হাসি দিয়ে বেরিয়ে গেল ক্লাসরুম থেকে। রাত যেতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল নোরা। এতক্ষণ যেন সে একটা দম বন্ধ করার মতো অবস্থাতে ছিল। রাজের দিকে তাকাতেই ভীষণ লজ্জা লাগছিল। কারণটা তার নিজেরও অজানা। শ্রাবণের 19তম দিনের বিকেলবেলা আকাশটা মেঘলা থাকলেও বর্ষণের দেখা নেই। ঠান্ডা বাতাস পরিবেশকে শীতল করে তুলেছে। শান্তি নিবাসে মেহমানদের আপ্যায়নের তোড়জোড় চলছে। রাইমার শ্বশুরবাড়ি থেকে রাইমার শ্বশুর শাশুড়ি ও রাইমা এসেছে। রাজীবের দরকারি কাজ থাকায় তাদের বাড়িতে নামিয়ে দিয়েই চলে গেছে। তবে যাওয়ার আগে একবার দেখা করে তাদের নিয়ে যাবে বলে গেছে। হুট করে বেয়াই সাহেবের আগমনে রোশান ও হোসেন মহা খুশি। বাড়ির গিন্নিরাও আপ্যায়নে কম ব্যস্ত না। রাইমা রান্নাঘরে তাদের সাহায্য করছে। মনে মনে সে একটু বেশিই চিন্তিত, কারণ এখানে আসার মূল উদ্দেশ্যটা তার জানা। ব্যাপারটা যতটা সহজ লাগছে আসলেই কিন্তু ততটা সহজ না। যদি সবাই নেমে নেয় তাহলে হয়তো খুব সহজ, না হলে দুই পরিবারের মাঝে বড় কোনো ঝামেলা বাঁধবে। এই নিয়েই যত ভয় রাইমার। গলা শুকিয়ে আসছে তার। জগ থেকে পানি গ্লাসে ঢেলে ঢকঢক করে পুরো গ্লাসের পানি শেষ করলো আতঙ্কে। তখনই পেছন থেকে নোরা এসে জড়িয়ে ধরল তাকে। আপনি জানো তোমাকে কত মিস করেছিলাম আমি। পিছু ফিরে তাকালো রাইমা। নোরার হাস্য উজ্জ্বল চেহারার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মলিন হাসল। নোরার গালে আদরে এক হাত রেখে বলল, তোকেও খুব মিস করেছি। বিনিময়ে মুচকি হাসি দিল নোরা। কি কি নাস্তা তৈরি হচ্ছে তা দেখতে লাগলো। গরম গরম সিঙ্গারা দেখে একটা হাতে নিল খেতে। রাইমা এখনো অবাক চোখে দেখছে নোরাকে। তার বিশ্বাস হচ্ছে না নোরা রাজের সঙ্গে সম্পর্কে আছে। এই সম্পর্ক কি তার বিয়ের পর থেকে নাকি আগে থেকেই? প্রশ্নটা মাথায় ঘুরপাক খেতে লাগলো। বাহির থেকে সাবিতের কণ্ঠস্বর শুনে আরো আতঙ্কিত হলো রাইমা। সাবি তার আরব ভাই কি মেনে নিবে? চোখ বন্ধ করে লম্বা একটা দম নিল রাইমা। মনে মনে চাইল যেন কোনো প্রকার ঝামেলা না হয় দুই পরিবারের মাঝে। রান্নাঘর থেকে বেরিয়ে সিঙ্গারা খেতে খেতে উপরে যাবার জন্য হাঁটছে নোরা। সিঁড়ির কাছাকাছি এসে সিঁড়িতে পা রাখতেই রাজের মাকে তার দিকে এগিয়ে আসতে দেখে দাঁড়িয়ে পড়ল। সাবলীলভাবে সালাম দিয়ে জিজ্ঞেস করল, কেমন আছেন আন্টি?
রাজের মা নোরার কাছে আসলো। সালামের জবাব দিয়ে পলকহীনভাবে তাকিয়ে রইল নোরার দিকে। তার এমন চাহনিতে হতচকিত হলো নোরা। কিছুটা অস্বস্তি বোধ করলো সে। রাজের মা নোরার এক গালে আদরে এক হাত রেখে মুচকি হেসে শুধালো।